2024 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভাই বোনেরা, তোমরা একটু আগে যে বাংলা ভাষার প্রশ্নপত্রের উত্তর দিয়ে আসলে সেই প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। আমি এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সঠিক উত্তর লিখে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, উত্তরগুলো মিলিয়ে নাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী যে তোমাদের পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর সবার আগে আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদের এবছর যে প্রশ্ন ছিল, প্রথমে এমসিকিউর উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্নটা ছিল, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি হবে 8 আনা। তোমাদের সঠিক বইও আমি দেখিয়ে দিচ্ছি। বহুরূপী গল্পে পেজ নাম্বার 76-তে দেখবে 8 আনা ঘুষ দিয়েছিল। কে দিয়েছিল? মাস্টারমশাই নকল পুলিশ সাজার জন্য। তাহলে সঠিক উত্তরটা হবে 8 আনা। পরের প্রশ্ন আছে, লল্লাটের লেখা তো খণ্ডাবে কে, বক্তা কে? এই সঠিক উত্তরটি হবে গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন আছে, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? গুজরাটি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। পরের প্রশ্ন আছে, খুরের দাপট তারাই লেগে উল্কা ছোটায়। সঠিক উত্তরটা হবে নীল খিলানে। এটা প্রলয়োল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নটি অভিষেক কবিতা থেকে, যথা বৃহন্নলারূপী কিরীটি। কিরীটি হলেন অর্জুন। খাগের কলম দেখা যায় সরস্বতী পূজার সময়। এটি হচ্ছে তোমাদের হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন আছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো। যে 4টি অপশন আছে তার সঠিক উত্তরটি হবে বাংলা পারিভাষিক শব্দ কম। দেখো, তোমরা 120 পাতায় তোমাদের পাঠ্য বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এই জায়গায় উত্তরটা পেয়ে যাবে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখন নানা রকম বাধা আছে। বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই, তার মানে কম। পরের প্রশ্ন আছে, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? সঠিক উত্তরটি হবে সত্যজিৎ রায়। তোমরা তোমাদের পাঠ্য 55 পাতায় হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে দেখবে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। পরের প্রশ্ন আছে, নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি, অর্থাৎ পিতার পদটি হচ্ছে এখানে যে 4টি অপশন রয়েছে সঠিক উত্তরটি হবে সম্বন্ধ পদ। র আছে। পরের প্রশ্ন আছে, সূর্য উঠলে পদ্মফুল ফোটে। এখানে সূর্য হলো যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে নিরপেক্ষ কর্তা। কারণ তোমরা জানো বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি পৃথক হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। তাহলে এখানে সূর্য হচ্ছে অসমাপিকা ক্রিয়া, তাই এটি হচ্ছে নিরপেক্ষ কর্তা সঠিক উত্তরটি। পরের প্রশ্ন আছে, সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম লেখো। সাপ মুক্ত শব্দটিকে ভাঙলে হবে সাপ হইতে মুক্ত। হইতে থেকে চেয়ে হলে অপাদান, সুতরাং সঠিক উত্তরটি হবে অপাদান তৎপুরুষ। পরের প্রশ্ন রয়েছে, শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বাক্যে কোমল হল উপমান, উপমেয়, উপমিত সাধারণ ধর্ম। সঠিক উত্তরটি হবে উপমেয়। সঠিক উত্তরটি হবে উপমান। যে ব্যক্তি বা বস্তুকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়। এখানে শিশু হচ্ছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয় সেটি হচ্ছে উপমান। এখানে কিসের সাথে তুলনা করা হচ্ছে শিশুর শরীরকে? কুসুমের মতো কোমল। তাহলে এই কোমল শব্দটা এখানে উপমান। পরের প্রশ্ন আছে, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি। এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে জটিল বাক্য। কারণ এখানে দেখো যারা শব্দটি রয়েছে,
জটিল বাক্যে যারা, তারা, যেহেতু, সেহেতু এই সব দিয়ে যোগ হয়। পরের প্রশ্ন আছে নির্দেশক বাক্যের একটি শ্রেণী লেখো। এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে নগর্থক বাক্য। কারণ যে বাক্যের মাধ্যমে সাধারণত কোনো বক্তব্য পেশ করা হয় তাকেই নির্দেশক বাক্য বলে। তো নির্দেশক বাক্য 2 প্রকারের হতে পারে, সেটা হচ্ছে নগর্থক বা নেতিবাচক, আর অস্তর্থক বা ইতিবাচক। ধরো যেমন আমি বইটা পড়িনি, এটা হচ্ছে নাস্তর্থক বা নগর্থক বাক্য, সেটাও নির্দেশক বাক্যের একটা শ্রেণী। আবার সকলে মিলে রাজি হলো, এটা হলো ইতিবাচক, এটা হচ্ছে নির্দেশক বাক্যের একটা শ্রেণী। যাই হোক, এটির সঠিক উত্তর হবে নগর্থক বাক্য। পরের প্রশ্ন আছে ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। এর সঠিক উত্তরটি হবে কর্তৃবাচ্যে। কারণ কর্তৃবাচ্যেই কি হয়, কর্তৃবাচ্যের সঙ্গে সাধারণত শূন্য বিভক্তি যুক্ত হয়, তাহলে পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে। বাকি 3টি বাচ্যে কোনো বিভক্তি যুক্ত হয় না। পরের প্রশ্ন আছে কাল থেকে সে আনন্দ করছে। কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে যে বাচ্যান্তরটি ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। এরপর চলে আসি 2-এর দাগে। এখানে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে। 2.1.1 যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন মন্তব্য। তোমরা তোমাদের পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটি পড়েছ, সেখানে শিশু চরিত্র যে তপন, তার ছোট মাসি অর্থাৎ যার কিছুদিন আগে ঘটাফটা করে বিয়ে হয়ে গেল, তাকে যে তপন আস্ত গল্পটা লিখেছিল সেটা প্রথমেই দেখায়। ছোট মাসি তাকে পিঠ চাপড়ে বলেছিল, কিরে কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? সেই পরিপ্রেক্ষিতে তপন বলেছিল, ছোট মাসি ভালো হবে না বলছি। তাহলে তোমরা পরিপ্রেক্ষিতটা বুঝতেই পারছ। এক কথায় লিখলে হবে তপনের লেখা গল্পের পরিপ্রেক্ষিতে। পরের প্রশ্ন আছে এবার মারিত গণ্ডা লুটিত ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছিল। তোমরা বহুরূপী গল্পটি পড়েছ, সেখানে হরিদা তার বন্ধুদের এই কথাটি বলেছিল, যে হরিদা বলেন না এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। অর্থাৎ আগে যখন সপ্তাহে তো বড় জোর 2-1টা দিন বহুরূপী সেজে হরিদা বের হয়, তাতে সেই রকম রোজগার হয় না, 7 দিনের পেট চলে না। তো সেই পরিপ্রেক্ষিতে তার বন্ধুরা বলেছিল যে হরিদা তোমার কাছে তো এত সুযোগ আছে, তা সত্ত্বেও তুমি বড় করে আদায় করো না কেন? তখন হরিদা তার বন্ধুদের এই কথাটি বলেছিল, এবার মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার, একবারে যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। তাহলে কথাগুলি কে কাদের বলেছিল? কথাগুলি হরিদা তার বন্ধুদের বলেছিল। পরের প্রশ্ন আছে মিথ্যেবাদী কোথাকার। উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? বুঝতেই পারছ, এটা পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে। উদ্দিষ্ট ব্যক্তিটি হলো গিরিশ মহাপাত্র। তাকে যখন থানায় ধরে নেওয়া আসা হয় এবং তাকে তল্লাশি করা হয়, তার পকেট থেকে গাঁজার কলিকা পাওয়া গিয়েছিল। জগদীশবাবু তাকে বলেছিল যে গাঁজার কলিকার থেকে গাঁজা যে তুমি খাও সেটা খেও না, কারণ তোমার তো এইরকম শরীর। তখন সে উত্তরে বলেছিল, না আমি নিজে খাইনি, পরকে সেজে দিই। এই কথাটা শুনে গিরিশ মহাপাত্র চটে গিয়েছিল এবং চটে গিয়েই এমন কথাটি বলেছিল। তাহলে উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? অর্থাৎ বুঝতেই পারলে, উদ্দিষ্ট ব্যক্তি যখনই বলেছিল যে খায়নি, অথচ তার হাতে গাঁজার দাগ রয়েছিল। গিরিশ মহাপাত্র
ভৃত্যের নিকট গাঁজার কলিকা পাওয়া যায় ও তার হাতে লক্ষণ দেখা যায়, তা সত্ত্বেও গিরিশবাবু অস্বীকার করেন, তাই মিথ্যেবাদী তাকে বলা হয়েছে। পরের প্রশ্ন ছিল, আরও বেশি অপরিচিত মনে হইল। উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? এই গল্পটা নেওয়া হয়েছে তোমাদের নদীর বিদ্রোহ থেকে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ থেকে। নদীর বিদ্রোহে গল্পের যে প্রধান চরিত্র নদের চাঁদ, দীর্ঘ যে 5 দিন বৃষ্টি হওয়ার ফলে নদীকে দেখতে পায়নি, তারপর যখন নদীর কাছাকাছি যায় তখন নদীর রূপ অপরূপ ভাবে, অর্থাৎ তার কাছে অপরিচিত মনে হয়। নদীর জল ফুলে ফেঁপে উঠেছিল, নদের চাঁদের কাছে তার চেনা পরিচিত নদীটিকে অপরিচিত মনে হয়েছিল। পরের প্রশ্ন আছে, এসো আমরা কুস্তি লড়ি। কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? এই গল্পটা রয়েছে তোমাদের অদল বদল গল্পে। এই লাইনটি অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কালিয়া কুস্তি লড়তে চেয়েছিল কার সঙ্গে? না, অমৃতের সঙ্গে। তাহলে কালিয়া কার সঙ্গে? অমৃতের সঙ্গে। অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। এরপর চলে আসি পরের প্রশ্নে। কবিতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। দিব্যস্থান কেমন ছিল? সিন্ধু তীরে কবিতায় তোমরা পড়লেই দেখতে পাবে, সেখানে স্পষ্টই লিখে দিয়েছেন কবি, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, উপরে পর্বত এক, ফল ফুল অতিরেক, তার পাশে রচিল উদ্যান, নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর। তো তোমরা এক কথায় লিখবে দিব্যস্থান কেমন ছিল। দিব্যস্থান ছিল ফল ফুলে পরিবেষ্টিত, পুষ্প মনোহর, সদা বিরাজিত। পরের প্রশ্ন আছে, ঘাস জন্মালো রাস্তায়। কখন রাস্তায় ঘাস জন্মালো? এই লাইনটি নেওয়া হয়েছে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে। কবিতায় কথক যখন যুদ্ধক্ষেত্রে চলে যায়, দীর্ঘদিন চলাচল না হওয়ায় রাস্তায় ঘাস জন্মেছিল। তাহলে কখন রাস্তায় ঘাস জন্মেছিল? না, বৃষ্টিতে যখন কথকের পায়ের দাগ ধুয়ে দিয়েছিল। পরের প্রশ্ন আছে, কৃপণ আলোর অন্তপুরে। আলোর কৃপণতার কারণ কি? এই লাইনটি নেওয়া হয়েছে আফ্রিকা কবিতা থেকে। আফ্রিকা ছিল একসময় গহীন অরণ্যে পরিবেষ্টিত। সেখানকার এত বনস্পতি যে নিচের অংশে সূর্যের আলো প্রবেশ করতে পারত না, সবসময় স্যাঁতস্যাঁতে একটা পরিমণ্ডল পরিবেষ্টিত হতো। কবিতার লাইনে আছে, বাঁধিলে তোমার বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। অর্থাৎ নিবিড় পাহারা দিয়ে বনস্পতি যেন ঘিরে ফেলেছিল আফ্রিকাকে, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারেনি, তাই কৃপণ আলো শব্দটি কবি ব্যবহার করেছেন। এই উত্তরটা নেওয়া হয়েছে আফ্রিকা কবিতা থেকে।
আলোর কৃপণতার কারণ আফ্রিকা ছিল একসময় ঘন জঙ্গলে ঢাকা। সূর্যের আলো সেই জঙ্গলের জন্য প্রবেশ করতে পারত না নিচের অংশে, সবসময় স্যাঁতস্যাঁতে পরিমণ্ডল বিরাজ হতো। তাই কবি এই কবিতায় উল্লেখ করেছেন কৃপণ আলো শব্দটি। বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকা বেঁধে গিয়েছিল, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারেনি, তাই সব কবি কৃপণ আলো শব্দটি ব্যবহার করেছেন। আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছ। পরের প্রশ্ন আছে, নাদিলা করবুর দল হেরি বীরবরে। করবুর দল শব্দটির অর্থ কী? করবুর দল শব্দটির অর্থ হলো সৈন্যদল। এই লাইনটি নেওয়া হয়েছে তোমাদের মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা থেকে। পরের প্রশ্ন আছে, পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? বিখ্যাত লেখক শঙ্খ ঘোষ বিরচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় তোমরা দেখেছ, সেই সময় কবিতাটি যখন লিখেছিলেন কবি, সেই সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধ চলাকালীন পরিবেশ পৃথিবীর এমনই অবস্থা হয়েছিল যেখানে মানুষের বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। যে কোনো মুহূর্তেই তারা মারা যেতে পারে, বিপদ তাদের আষ্টেপৃষ্ঠে জড়ানো। কবির ধারণা যে পৃথিবী হয়তো মরে গেছে, অর্থাৎ সমাজ থেকে মানুষের মানবতা হারিয়ে গিয়েছিল। চলে আসি 2.3 দাগের প্রশ্নে। এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলো তোমাদের মূলত প্রবন্ধ থেকে। ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। ইতিহাসে কার পাকা ঠাঁই? এটা তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তরটা হবে লিপি কুশলীদের। লিপি কুশলীদের। তোমরা তোমাদের পাঠ্য 54 পাতায় দেখবে, সেখানে এই অংশটা পড়বে, তাহলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী, তাহলে ইতিহাসে তাদের ঠাঁই কিন্তু পাকা। বঙ্কিমচন্দ্র একবার বলেছিলেন, লাঠি তোমার দিন ফুরায়েছে, মানে লেখক যখন বলেছিলেন যে কম্পিউটার চলে আসার জন্য কলম শব্দ অবলুপ্তির পথে চলে গেছে, কিন্তু কলম আজও কিন্তু ইতিহাসে ঠাঁই তার পাকা স্থান দখল করে নিয়েছে। অর্থাৎ যারা লিপি কুশলী তাদের কদর সব দিন। পরের প্রশ্ন আছে, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনার প্রকাশের আগে কি সতর্ক করে নেওয়া উচিত? না, সতর্ক করে নেওয়া উচিত পারিভাষিক শব্দ বাদ দিয়ে যদি বক্তব্য প্রকাশ করা হয় তাহলে রচনা অত্যন্ত সহজ হয়। এই ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। এই সতর্কতাটা তাদের রচনার আগে প্রকাশ করে নেওয়া উচিত। সেই সঙ্গে তাদের মনে রাখা দরকার বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া দরকার। এটা বাংলা ভাষায় বিজ্ঞান রচনা থেকে তোমাদের নেওয়া হয়েছে। পরের প্রশ্ন আছে, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? এটাও বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, তাতে বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতাত্ত্বিক, সংস্কৃত পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছিল। তার ফলে বলতে ওই যে বিভিন্ন লেখক, ভাষাতাত্ত্বিক, সংস্কৃত পণ্ডিত একযোগ হয়ে যে কাজ করছিল, একযোগ হয়ে কাজ করার ফল। পরের প্রশ্ন আছে, একসময় বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল, কিভাবে? এটা তোমরা তোমাদের পাঠ্য হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে পেয়ে যাবে। বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি করে। এটা তোমরা তোমাদের পাঠ্য বই 53 পাতায় উত্তরটা রয়েছে, দেখে নেবে। এরপর ব্যাকরণের প্রশ্নে চলে আসা যাক। 2.4 যে 8টি ব্যাকরণের প্রশ্ন দেওয়া রয়েছে,
সেখানে দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়। তো তোমরা সকলেই জানো যে কারক নির্ণয় করতে হলে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক আগে খুঁজতে হবে। তাহলে কি দেখে না ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক আছে কি না এই দেখে কারক নির্ণয় করা হয়। তাহলে উত্তরটা তোমরা এইভাবেও লিখতে পারো, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক দেখে। পরের প্রশ্ন আছে মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। হরিবাবু ইতিহাস পড়াচ্ছেন। হরিবাবু ইতিহাস পড়াচ্ছেন বা হরিবাবু রামকে ইতিহাস পড়াচ্ছেন, এটা আরও ভালো হবে। তাহলে রামকে ইতিহাস পড়াচ্ছেন এটা হচ্ছে মুখ্য কর্মের একটি উদাহরণ। ঋষি বালক পদটির ব্যাসবাক্য সমাসের নাম লেখো। ঋষি বালক, ঋষি যে বালক, ঋষি বালক এটা হবে কর্মধারয় সমাস। ঋষি যে বালক এটা হচ্ছে ব্যাসবাক্য আর এটা হচ্ছে সমাস। নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, তবে অন্ধজন, যে দিয়ে হলেও তোমাদের হবে কর্মধারয় সমাস। পরের প্রশ্ন আছে সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য। এটা জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে এইভাবে লিখবে, দুর্গমের রহস্য যাহা সংগৃহীত হয়েছিল। এখানে যাহা শব্দটি দিতে তোমাদের জটিল বাক্যে রূপান্তর হয়ে গেল। পরের প্রশ্ন ছিল আমি ছিলাম কালি কলমের ভক্ত। বাক্যটিতে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। এইভাবে হবে, আমি কি ছিলাম কালি কলমের ভক্ত, জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্নটি না দিলে তোমাদের নাম্বার পাবে না। যাই হোক, এইভাবে লিখলে সঠিক উত্তরটি হতো। পরের প্রশ্ন আছে এসো যুগান্তের কবি। এটা ভাববাচ্যে পরিণত করতে বলা হয়েছে। যুগান্তের কবির আশা হোক, এটা ভাববাচ্যে হয়ে গেল। কর্মবাচ্যের একটি উদাহরণ দিতে বলা হয়েছে। সঠিক উত্তরটা এইভাবে হতো, তার দ্বারা গৃহীত হলো। যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দিতে বলা হয়েছে। ঠান্ডা কলের জল সুমিষ্ট। ঠান্ডা কলের জল বাক্যটিতে ভুল আছে, সঠিকটা হতো কলের ঠান্ডা জল। তাই বাক্যটি যোগ্যতাহীন, যেহেতু ঠান্ডা কল তো হয় না, কলের ঠান্ডা জল। কোনো সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়। এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাসে। তো এই গেল তোমাদের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের অ্যান্সার।
সমস্ত অ্যান্সারগুলো সঠিকভাবে লিখে দিয়েছি, একটিও ভুল নেই। তোমাদেরকে আমি তোমাদের পাঠ্য বইয়ের থেকেও দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা সব কটি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছো। তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, আগামী পরীক্ষাগুলো আরও ভালো হোক, এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটিতে প্লিজ একটি লাইক, একটি কমেন্ট অতি অবশ্যই করবে, কারণ তোমার মূল্যবান মতামত আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর এই ভিডিওটি তোমার বন্ধু মহলে অবশ্যই শেয়ার করে দেবে। শেয়ার করলে তাতে তোমার বন্ধুরাও সব পেয়ে যাবে। আর অতি অবশ্যই শেষবারের মতো অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিফিকেশন আকারে তোমরা সমস্ত যে ভিডিওগুলো নিত্য নতুন আপলোড করব সেগুলো সবার আগে পেয়ে যাবে। তোমরা ভালো থেকো, তোমাদের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি।